সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা থাকবে। একটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেয়রাল প্রাইমারি ডিবেট হয়ে গেল বুধবার, সেটি আলোচনা থাকবে। কেন? কারণ আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন, আপনাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কেন সেটি আমরা তুলে ধরবো। কে কোথায় কোন অবস্থানে আছেন এই ডিবেটের পরে সেটিও একটু বোঝার চেষ্টা করবো আমরা। রিপাবলিকানরা আপনারা জানেন একেবারে যেটি ইংরেজিতে বলা হয় বেন্ডিং ব্যাকওয়ার্ডস, যাতে বিগ বিউটিফুল বিল ব্যাপারে কথা বলছি ট্রাম্পের। ঠিক যখন এই কথাটি বলছি তখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলন মাস্ক হরিহরা সম্পর্ক ছিল, এখন সেটি তিক্ততার পর্যায়ে পৌঁছেছেন। একজন বলছেন উনি বুঝতে পারছেন না তাকে কেন সমালোচনা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প। ইলন মাস্ক বলছেন এটি অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং একটি বিল এবং এটির মাধ্যমে ঋণের পরিমাণ আরও বাড়বে, এটিতে জনগণের সাধারণ মানুষের সেরকম দেশের কোনো উপকার আসবে না বলে উনি মনে করছেন। এবং একই সাথে আমরা লক্ষ্য করছি ডোনাল্ড ট্রাম্পের তার অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পলিসি, দ্য অ্যাটাক অন সায়েন্স এবং পিওর সেন্সরশিপ, যেটি আমরা ডিকটেটরশিপ বলে থাকি, বিভিন্ন দেশে যারা ডিকটেটর আছেন তারা করে থাকেন। কিন্তু কেন করছেন উনি? কার লাভ হচ্ছে এতে? জনগণের? তার দলের? তাদের লক্ষ্যটা কি সেটি থাকবে। নতুন ট্রাভেল ব্যান আরোপ হয়েছে বুধবার, একই দিনে অনেক কিছু একসাথে ঘটছে। এবং রাশিয়া ইউক্রেন সম্পর্ক, যেটি কয়েকদিন আগেও আমরা মনে করছিলাম যে একটি চুক্তিতে আমরা পৌঁছতে পারি, শান্তি চুক্তিতে, সেটি কিন্তু এখন ঘোলাটে হয়ে যাচ্ছে। কারণ ইউক্রেন ব্যাপকভাবে আক্রমণ করেছে রাশিয়ার এয়ার ফোর্সের ওপর। ভ্লাদিমির পুতিন বলেছেন উনিও দেখে নেবেন, সেটি আলোচনায় থাকবে। এছাড়া বাংলাদেশে আরেকটি প্রসঙ্গ আলোচনা ছোট করে হলে থাকবে, সেটি হচ্ছে গাজার ব্যাপারে ইউএন সিকিউরিটি কাউন্সিলে ইউনাইটেড স্টেটস পুনরায় ভেটো দিয়েছেন। এটি হবে চতুর্থবার। সিজফায়ার, একদিকে তারা সিজফায়ার সমর্থন করছেন, একদিকে ভেটো দিচ্ছেন। আসলে কত রকম অভিনয় হচ্ছে, কেন হচ্ছে, কি, সেটিও জানার চেষ্টা করব। বাংলাদেশে নতুন বিতর্ক তৈরি হয়েছে, সেটি হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে। এবং একটি দল চাচ্ছেন নির্বাচনটা হোক ডিসেম্বরের মধ্যে। কেন? কিসের ভয়, কিসের শঙ্কা, আর হলেই কি হবে, না হলেই বা কি হবে, জনগণ কি চায়, সেই সমস্ত আলোচনা থাকবে। আলোচনা আমাদের সাথে আছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন ডক্টর নাকিবুর রহমান, প্রফেসর অফ নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা শুরুতেই। আশা করি আপনারা ভালো আছেন, এবং আজকের আলোচনায় বেশ কিছু জিনিস আমরা আপনাদের কাছে জানতে পাবো, আমরা সবাই জানতে পারবো। হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করছি। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারি মেয়র ক্যান্ডিডেটের জন্য হয়ে গেল, 10 জন প্রতিযোগী ছিলেন, এবং সবাই ধরেই নিয়েছিলেন যে এই যে প্রাইমারিটা হবে, এখানে অ্যান্ড্রু কুওমো, সাবেক মেয়র, অনেক আক্রমণের শিকার হবেন, সাবেক গভর্নরও। এবং আদতে তাই হয়েছে। উনি পোলিংয়ে এগিয়ে আছেন সবার চেয়ে, তার ঠিক পেছনেই আছেন জোহরান মামদানি, এবং স্বাভাবিকভাবে আশা করাই হয়েছিল দুজনকে আক্রমণ করবেন, এবং হয়েছেও সেটি। আমি আপনার ইনিশিয়াল রিয়াকশন এটির ব্যাপারে জানতে চাবো। চলুন সেখান থেকে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। এই ডিবেটে একটা জিনিস স্পষ্ট যে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক নেতাদের মধ্যে একটা ক্লিয়ার ডিভিশন আছে, একটা বিভক্তি আছে, সো কল্ড প্রোগ্রেসিভস ভার্সেস কনজারভেটিভস। এবং এই প্রোগ্রেসিভ কনজারভেটিভের দুইটা উইং এর লিড করছেন, একদিকে কুওমো সাহেব কনজারভেটিভ উইং, অন্যদিকে জোহরান মামদানি প্রোগ্রেসিভ উইং। এবং এটা খুব সিগনিফিক্যান্ট এই বিভেদটা। গত পরশু ওয়াশিংটন পোস্ট লম্বা একটা অ্যানালিসিস ছেপেছে যে নিউ ইয়র্ককে নিয়েই যে এই বিভক্তি কিভাবে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। দেখা যাচ্ছে যে তারা জনমত জরিপ করে, নানা রকম অ্যানালিসিস করে তারা দেখতে পাচ্ছে যে নিউ ইয়র্ক শহরের শিক্ষিত উচ্চ আয়ের মানুষেরা এবং শ্বেতকায়েরা মূলত প্রোগ্রেসিভ আইডিয়া সাপোর্ট করছে। অন্যদিকে হিসপ্যানিকরা, আফ্রিকান আমেরিকানরা এবং অধিকাংশ বহিরাগতরা অনেক বেশি রক্ষণশীল অবস্থান গ্রহণ করেছে, যে কারণে অ্যান্ড্রু কুওমো এখন পর্যন্ত 1 নম্বর এগিয়ে আছেন। তিনি মূলত এই যে 3টি গ্রুপের কথা বললাম, তাদের ভোটে তিনি এগিয়ে আছেন। খুব ইন্টারেস্টিং
যে সমস্ত আমরা এই টেলিভিশন চ্যানেলে মাঝে মধ্যে বলে থাকি, যে সমস্ত ইস্যু আমরা তুলে থাকি, দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের শ্বেতকায় প্রোগ্রেসিভরা সেটা বিশ্বকে সাপোর্ট করে, যেমন ইমিগ্রেশন রাইটস, ক্লাইমেট চেঞ্জ, পুলিশের বিহেভিয়ার নিয়ন্ত্রণ করা, ইত্যাদি, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস, ফ্রি স্পিচের কথা বলি আমরা, গাজা নিয়ে যে ঘটনা ঘটলো কলম্বিয়াতে তার বিরুদ্ধে প্রতিবাদ। দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক শহরেরই একটা বড় অংশ, ইনফ্যাক্ট মেজরিটি এখন অনেক বেশি দক্ষিণ দিকে নুয়ে পড়েছে, দক্ষিণপন্থী হয়ে পড়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প সাহেবের প্রভাব জানি না, কিন্তু ইটস এ ফ্যাক্ট অফ লাইফ যে একটা বড় অংশ দক্ষিণপন্থী হয়ে উঠছে, এবং এটা আমাদের এবছরের নির্বাচনে এবং পরবর্তী নির্বাচনেও কিন্তু বড় একটা প্রভাব ফেলতে পারে। ইস্যুগুলি কি ছিল? ইউজুয়াল ইস্যু দেখেছি আমরা, সবাই আক্রমণ করেছেন কুয়োমো সাহেবকে কি নিয়ে? তার চরিত্র নিয়ে আক্রমণ করেছে, কোভিড-19 নিয়ে তিনি মিথ্যাচার করেছেন, মৃতের সংখ্যা তিনি গোপন রেখেছেন, ইত্যাদি তার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে জোরান মামদানির বিরুদ্ধে বড় অভিযোগ তিনি অনভিজ্ঞ। যেমন কুয়োমো এক জায়গায় বলেছেন যে এই লোক তো মাত্র 27 মিনিট পলিটিক্সে আছে, আর এই পর্যন্ত সে মোটে 3খানা কি বলে বিল পাশ করতে পেরেছে, তো সে কি করে কম্পিট করবে আমার সাথে? তার জবাবে মামদানি যেটা বলে ইন্টারেস্টিং হচ্ছে যে তুমি কুয়োমো সাহেব, তোমাকে ফান্ড করছে এই শহরের সবচেয়ে ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ীরা, ডেভেলপাররা, তোমাকে তোমার যেমন এবং এবং মাল্টিমিলিয়নিয়াররা, যাদের বদলতে যে নতুন প্যাক হয়েছে, সে প্যাক $8 মিলিয়ন রেজ করেছে, এবং প্যাকটা এন্টায়ারলি কম্পোজড অফ ডেভেলপার্স অ্যান্ড রিয়েল এস্টেট এজেন্টস। আর একটা ইস্যু ছিল যেটা আক্রান্ত হয়েছে মামদানিতে, হচ্ছে ডিফান্ড দ্য পুলিশ ইস্যু, পুলিশের ভূমিকা নিয়ে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে, 5 বছর ধরে ইনফ্যাক্ট, আমরা দেখতে পাচ্ছি যে এই ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট রাইজ করার পর থেকেই ডিফান্ড পুলিশের আওয়াজ তুলেছে ডেমোক্র্যাটরা। এগেইন এটা কিন্তু প্রোগ্রেসিভদের আওয়াজ, এটা ওই বললাম শ্বেতকায় শহরে মধ্যবিত্ত শিক্ষিত মানুষ তাদের আওয়াজ, কিন্তু কালো মানুষরা, হিসপ্যানিকরা এবং আমরা যারা বহিরাগত সোকল, তারা কিন্তু ডিফান্ড পুলিশের কথা বলি না। এবং এই ডিবেট দেখলাম আমরা, মামদানি এবং অন্যান্যরা যারা প্রোগ্রেসিভ, তারা অনেক ডিফেন্সিভ একটা অবস্থান গ্রহণ করেছে ডিফান্ড দ্য পুলিশ প্রশ্নে। সেটা এক লক্ষণীয় ব্যাপার যে ইস্যুটা ছিল সেন্ট্রাল ইস্যু, দেখা যাচ্ছে যে সেই ইস্যুতে প্রোগ্রেসিভরা অনেক কোণঠাসা হয়ে পড়ছে। এটা ইঙ্গিত করে যে আগামী নির্বাচনে কোন কোন ইস্যুগুলি দিয়ে কুয়োমো এদেরকে আক্রমণ করবে। আমার ব্যক্তিগত ধারণা, আমি এটা আগেও বলেছি, আবারও বলি, আমি নিউ ইয়র্ক শহরে এবং বিশেষ করে এখন যখন আমরা দেখতে পাচ্ছি হোয়াইট সুপ্রিমেসি অন দ্য অ্যাসেন্ডেন্স উঠছে, জাগছে, ডোনাল্ড ট্রাম্প সাহেব এই হোয়াইট সুপ্রিমেসিকে তিনি এটাকে তার মশাল করে এগুচ্ছেন, সেখানে মামদানির মতো বা বাকি যে সমস্ত প্রায় সবাই প্রোগ্রেসিভ অবস্থান গ্রহণ করেছেন, আমার মনে হচ্ছে তাদের পক্ষে টিকে থাকা খুব ডিফিকাল্ট। আমাদের ভ্যালুজ গুলি বদলে যাচ্ছে, কি কারণে সেটা ব্যাখ্যা ভিন্ন, কিন্তু বদলে যাচ্ছে, এবং আমরা এই নিউ ইয়র্ক হচ্ছে ইমিগ্রেন্ট শহর, এবং আমরা ক্রমশই কিন্তু ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে পুলিশ ইস্যু নিয়ে প্রতিটি ইস্যুতে কিন্তু আমরা অনেক বেশি কনজারভেটিভ অবস্থান গ্রহণ করছি। এর ফলে আমার ভয় হচ্ছে যে প্লাস মানির ভূমিকা, আমি একটু আগে বললাম কুয়োমো সাহেবের পক্ষে $8 মিলিয়ন একটা পলিটিক্যাল অ্যাকশন কমিটি রেজ করেছে আউটসাইড অফ দ্য ক্যাম্পেইন, তার নিজের ক্যাম্পেইন অলমোস্ট $8 মিলিয়ন রেজ করেছে, আর তার বাইরে এই প্যাক আরো $8 মিলিয়ন। ফলে টাকার হিসেবে কুয়োমোকে ছোঁয়া খুব ডিফিকাল্ট হবে, এবং আমার ধারণা যে যদি ড্রামাটিক কিছু না ঘটে, এই কুয়োমো সাহেবই হচ্ছে পরবর্তী নিউ ইয়র্কের গভর্নর, মেয়র। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি ইন্টারেস্টিং ব্যাপার বলছেন, তার মধ্যে একটি হচ্ছে যে সাদারা সমর্থন দিচ্ছেন, শ্বেতকায় যারা আছেন হোয়াইট পিপল, তারা সমর্থন দিচ্ছেন মামদানিকে, যিনি লেফটিস্ট, বামপন্থী, অনেকটা সোশ্যালিস্ট ডেমোক্রেটিক, এবং হুজ আ মুসলিম, রাইট? খুব স্ট্রেঞ্জ। আমরা যারা আছি, যারা শ্বেতকায় নয়, আমি, আপনি, নাকিবুর রহমান, যারা আমরা ব্রাউন, দেন ব্ল্যাক অ্যান্ড দেন হিসপ্যানিক, তারা সমর্থন দিচ্ছেন সেই লোককে যিনি শ্বেতকায়।
এটি কিন্তু আমরা এখন কিছুদিন ধরে শুনছি যে কিউবাতে যারা সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তাদেরকে সর্বপ্রথম ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো তারা মনে করেছিলেন যে ট্রাম্প তাদেরকে ছেড়ে দিবেন, অন্য সবাইকে ধরবেন। দিস ইজ কিউবান একটা সুন্দর ডক্ট্রিন বলতে পারেন আপনি। তো এখন সেটির নাম হয়ে গেছে FAFO, F around find out। আর আমি ভদ্রভাবে বলবো ফুল অ্যারাউন্ড ফাইন্ড আউট। এখন আমাদের নিউ ইয়র্ক সিটিতেও সেই অনেকখানি সেরকম অবস্থায় এসে পৌঁছেছি। নাকিবুর রহমান, আপনার কাছে আপনার প্রশ্ন, আপনি এটি যদি ব্যাখ্যা করতে চান কিছুটা আপনি পারবেন, আপনি সময় পাবেন। আরেকটি হচ্ছে এই যে আমরা ধরেই নিয়েছিলাম যে ফ্রন্ট রানার হচ্ছেন অ্যান্ড্রু কোমো এই নির্বাচনে, এখন পর্যন্ত উনি এগিয়ে আছেন, এবং ফোকাল পয়েন্ট হবে উনাকে আক্রমণ করবে বাকি 8 জন ডেমোক্রেটিক ক্যান্ডিডেট অন স্টেজে যারা ছিলেন বুধবার রাতে। 8 জন বলছে, আসলে 10 জন, কিন্তু 8 জন ছিলেন উপস্থিত। ওকে, তো এবং এটি খুব একটা সময় লাগেনি সেই আক্রমণ শুরু হতে এবং অব্যাহত আক্রমণ শেষ পর্যন্ত যাওয়ার। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার শেষ রিগ্রেটটা কি, ব্যক্তিগত রিগ্রেটটা কি, সেখানেও তারা আক্রমণ করলেন কোমোকে। এবং কোমোর যে উত্তর দিয়েছেন, রেসপন্স করে, আই ডিডন্ট লাইক ইট, বিকজ উনি তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন, উনার রিগ্রেটটা কি সেটি উনি ব্যাখ্যা করতে ব্যর্থ হচ্ছেন। দিস ইজ মাই অ্যানালিসিস। ওকে, এখন এই যে নিউ ইয়র্ক সিটির মেয়র রেসে এই যে অ্যাটাক হলো ডেমোক্রেটিক রাইভালদের নিজেদের মধ্যে, এটিতে আপনি এখন পর্যন্ত মামদানি র্যাঙ্ক চয়েস ভোট, এটি তার সম্ভাবনা আছে আবার নেইও। যেরকম হাসান ফেরদৌস বলেন যে অ্যান্ড্রু কোমোই হয়তো শেষমেশ জয়ী হয়ে যাবেন। আপনার ইমপ্রেশনটা, আপনার ইনিশিয়াল ইমপ্রেশনটা বলুন এবং আপনার মতামতটি আমরা একটু জেনে নিই। ধন্যবাদ হাবিব ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করেই বলেছেন যে আসলে ডেমোক্রেটিক পার্টির মধ্যে পুরা আমেরিকাতেই যে দুইটা বড় ডিভাইড, হাসান ফেরদৌস ভাই বলেছেন কনজারভেটিভ ভার্সেস প্রোগ্রেসিভ। আমি এটাকে আরেকটু হয়তো পরিশীলিত করে বলতে পারি যে মডারেট ভার্সেস প্রোগ্রেসিভ। কিন্তু সত্যি কথা বলতে কি, যে মডারেটরা কিন্তু ঠিক কনজারভেটিভ ভ্যালিউজকেই মোটামুটি মোটা দাগে ডিফেন্ড করে ফেলেন। সো আমি সেই হিসাবে হাসান ফেরদৌস ভাইয়ের সাথে এগ্রি করব যে এদেরকে মডারেট বলা হলেও এরা আসলে কনজারভেটিভ, এবং সাথে সাথে প্রোগ্রেসিভ একটা আইডিয়া আছে। আমি একটু যদি শুরু করি যে আমেরিকাতে আপনি যদি দেখেন যে মোটামুটি ভোটাররা কিন্তু লুজারকে পছন্দ করে না। মানে এটাই আমরা কিন্তু দীর্ঘদিনের হিস্ট্রি দেখেছি যে কেউ যদি প্রাইমারিতে হেরে যায় কিংবা বাধ্য হয়ে রিজাইন করতে বাধ্য হয়, মানে দেয়ার পলিটিক্যাল কেরিয়ার ইজ ওভার। কিন্তু আমরা দেখলাম যে মানে নির্বাচনে, একটা জাতীয় নির্বাচনে 2020 সালে মানে খুব হিউমিলেটিং ভাবে হেরে যাওয়ার পরও ডোনাল্ড ট্রাম্পের যে কামব্যাক, এটা প্রবাবলি অ্যান্ড্রু কোমোকে এনকারেজ করেছে। ডোনাল্ড ট্রাম্প যদি বিজয়ী না হতেন 2024 সালে, আমি মানে এটার জন্য আমার কোনো তথ্য উপাত্ত নেই, এটা আমার জাস্ট মানে ধারণা যে ডোনাল্ড ট্রাম্প যদি 2024 সালে নির্বাচিত না হতেন, তাহলে হয়তো অ্যান্ড্রু কোমো তার যে পলিটিক্যাল অ্যাম্বিশন, তারও কিন্তু পলিটিক্যাল অ্যাম্বিশন ইজ নট মেয়র, মানে মেয়র ইলেকশনটা হলো এটা একটা ড্রেস রিহার্সাল তার জন্য। তিনি মূলত 2028 সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটাকেই টার্গেট করছেন, এবং এটা তার পলিটিক্যাল কামব্যাকের জন্য খুব এসেনশিয়াল। এবং এই চিন্তা হয়তো তিনি করতেন না যদি 2024 ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পরও এভাবে কামব্যাক না করতেন, যেটা মানে আমার দেখা আমেরিকার রাজনীতির একটা 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। যে নর্মালি আমেরিকানস লাভ টু সেলিব্রেট উইনার্স, দে ডোন্ট লাইক লুজার্স এট অল। কিন্তু আমরা দেখেছি যে এই লুজারদেরকেও এখন কামব্যাক করতে সাহায্য করছে অর্ডিনারি আমেরিকানরা। সো আমি এটা দিয়ে শুরু করি যে ডেফিনেটলি অ্যান্ড্রু কোমো, তিনি গভর্নর ছিলেন, তার ফ্যামিলি ঐতিহ্য আছে, তার বাবাও নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন। সুতরাং মেয়রাল ইলেকশন তার জন্য ইট উড হ্যাভ বিন এ কেক ওয়াক, এটাই সবাই ধারণা করেছিল। যদিও তার কিছু বিতর্ক আছে, এবং প্রোগ্রেসিভরা স্পেশালি নারী অধিকারের ব্যাপারে খুব বেশি সক্রিয়, এবং তার এগেনস্টে যে অ্যালিগেশন গুলো এসেছিল এই ব্যাপারে নারী অধিকার বিষয়ক যারা অ্যাক্টিভিস্ট তারা খুবই, এবং নিউ ইয়র্ক সিটিতে এরা কিন্তু খুবই বড় একটা বেজ আছে তাদের। আমার ধারণা যে এরা আরো রিসোর্স ডিপ্লয় করবে।
এবং সাথে সাথে কোভিড মৃতের সংখ্যা নিয়ে হসপিটালগুলোর সাথে যে ম্যানিপুলেশনের কারণে তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে, এই বিষয়গুলা কিন্তু ফোরফ্রন্টে আরো আসবে, এখন না আসলেও পরবর্তীতে আসবে। সো এই বিষয়গুলা নিয়ে যদিও তার যারা বিরোধী তারা একটা মানে একটা লেভারেজ পাওয়ার কথা, কিন্তু এন্ড্রু কোমোর যেই মানে কি বলা যায় যে ইলেকশন মেশিনারি এবং ইস্টাবলিশমেন্টে এবং ফান্ড রেজিং এবিলিটি সবকিছু মিলে হাসান ফেরদৌস ভাই যেটা বললেন যে রিয়েল এস্টেট ব্যবসায়ীরা তাকে যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করবে, এবং তার সাথে সবচেয়ে বড় কার্ড যেটা এন্ড্রু কোমো খেলবেন সেটা হলো অ্যান্টিসেমিটিজম কার্ড। নিউ ইয়র্ক হলো সবচেয়ে বড় ইহুদি অধ্যুষিত এলাকা, যদিও নিউ ইয়র্কের সমস্ত ইহুদিরাই ঠিক এইভাবে জায়নিস্ট সেটা বলা যাবে না। নিউ ইয়র্কের মধ্যে একটা বড় স্পেশালি অর্থোডক্স হ্যাসিডিক জিউসরা কিন্তু মানে প্রো প্যালেস্টাইন, তারা এন্টাই প্যালেস্টাইন না, কিন্তু দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। আমরা দেখেছি যে ছোট ছোট ইলেকশনে, আমরা কংগ্রেশনাল ইলেকশনে যারা স্কোয়াডের মেম্বার, আমরা দেখেছি জামাল বোম্যানকে যেভাবে মানে মানে অর্থ একেবারে সয়লাভ করে দেওয়া হয়েছে, কোরি বুশকে অ্যাটাক করা হয়েছে মিজোরিতে তাকে আনসিট করার জন্য। সো সেখানে এরকম আনঅ্যাপোলজেটিক এন্টাই ইসরায়েল একজন ক্যান্ডিডেটকে ইলেক্টেড হতে দেয়া হবে, এটা মানে খুবই মানে ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। যদিও অন্য বিষয়গুলো আমরা সাইড অ্যাসাইড করি, ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি বলছি না যে ইটস নট ডুয়েবল, কিন্তু প্র্যাকটিক্যালিটি হলো যে দেয়ার উইল বি ফ্লারি অফ মানি দ্যাট ইজ কামিং ইন সাপোর্ট অফ এন্ড্রু কোমো। এটা ওই এন্টাসেমেটিক ইয়ে নিয়ে আমরা দেখেছি যে গতকালকেই রিয়েল ক্লিয়ার পলিটিক্সে একটা আর্টিকেল তারা চেপেছে মামদানির এগেনস্টে, যে নিউ ইয়র্ক কেন একজন অ্যান্টিসেমেটিক ইলেক্ট করবে না এই দাবি নিয়ে। আমরা এখনো পর্যন্ত যে পোলগুলো দেখছি, আমি লাস্ট যে পোলটা দেখলাম সেটা যদি আমি সামারাইজ করি, এখনো পর্যন্ত কিন্তু এন্ড্রু কোমো এগিয়ে আছেন 34 to 43% এবং লাইকলি ডেমোক্রেট দের মধ্যে, এবং জোহরান মামদানির এখন পর্যন্ত সাপোর্টটা হলো 15 to 22%। সো ক্লিয়ারলি এখনো পর্যন্ত 10 থেকে 12%-এর বেশি অ্যাডভান্টেজ আছে কোমোর, এবং যেই পরিমাণ টাকা এই প্যাক ঢালবে এই ইলেকশনে এটা আরো বেশি হবে। তো আমি কনক্লুড করতে চাই এতটুকু বলে, আমি নিউ ইয়র্কের বাসিন্দা না, নিউ ইয়র্কের পলিসি কিভাবে এটাকে শেপ করবে এটা ডেফিনেটলি খুব সুন্দর করে হাসান ফেরদৌস ভাই বলেছেন, আমার এখানে যোগ করার কিছু নাই। তবে আমি এখানে একটা বিষয়, একটা আশার আলো দিয়ে যেতে চাই যে অলদো ইট সিমস লাইক অডস আর স্ট্যাকড এগেইনস্ট জোহরান মামদানি, পোলিংও সেটা সাজেস্ট করে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে ইউ ক্যান নেভার আন্ডার এস্টিমেট দ্য উইল অফ অর্ডিনারি পিপল। নিউ ইয়র্কে ইমিগ্রেন্টরা যেভাবে কষ্ট করে থাকে, এবং তাদের অনেকেই বিভিন্ন কষ্টের মধ্যে থাকলে পরেও তারা তাদের যে নাগরিক অধিকার এটাকে এক্সারসাইজ করে না। বাংলাদেশি কমিউনিটির মধ্যে জরিপ করে যদি আমরা দেখি যে কতজন লোক অ্যাকচুয়ালি ভোট দিতে যায়, রেজিস্ট্রেশন তো আরো পরের কথা। সো এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই মার্জিনালাইজ কমিউনিটিকে যদি রেজিস্টার করা যায় ভোটের জন্য, আমি জানি না রেজিস্ট্রেশনের টাইম আছে কিনা, কারণ নির্বাচন তো টাইম এখনো আছে, ইট হ্যাজ অলরেডি পাসড, বাট যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি ভোট কেন্দ্রে না যান, অনেকে জানেই না যে প্রাইমারির ডেট কবে, মানে তারা ওই ন্যাশনাল ইলেকশনের ডেটটাকে ইলেকশন মনে করে, প্রাইমারিকে ইলেকশন মানে প্রাইমারিকে ইলেকশনই মনে করে না। না, সেই জন্য তো লোক সংখ্যা হয়ই না, এক্স্যাক্টলি কয়েক হাজার ভোট জমা পড়ে সব নিয়ে। তো এই প্রাইমারিতে যদি এই মার্জিনালাইজড কমিউনিটি শো আপ করে তাহলে পরে things can change জন্য একটা সুযোগ আসবে বলে আমি মনে করি। আমি আপনার সাথে একমত। আমি একটা যেটা চট করে অ্যাড করি আমি, তাতে এই যে নিউ ইয়র্কের যে নির্বাচনটা হচ্ছে সেটা এক ধরনের মাইক্রোক্রোসম। আমাদের যে নির্বাচন হবে আগামী বছরের নভেম্বরে, তারই একটা ছোট ছবি আমরা দেখে পাবো আমরা। এবং ট্রাম্প সাহেবের যে নির্বাচন হয়েছে তারও কিন্তু এটা কন্টিনিউয়েশন। ট্রাম্প সাহেব জিতেছিলেন কেন? দুটো মুখ্য ইস্যুতে, একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে গিয়ে অর্থনীতি। নিউ ইয়র্কের ক্ষেত্রে কিন্তু অর্থনীতি মুখ্য হবে না, মুখ্য হবে ইমিগ্রেশন এবং ল অ্যান্ড অর্ডার। আমরা যারা এই যে কালো মানুষরা, হিসপ্যানিকরা, বহিরাগতরা অনেক বেশি কনজারভেটিভ এই অর্থে যে আমরা সবাই ল অ্যান্ড অর্ডারের পক্ষে, এবং আমরা অধিকাংশ এই সাদা মানুষরা ছাড়া এবং আমরা 5-7 জন প্রোগ্রেসিভ ছাড়া সবাই কিন্তু ইমিগ্রেশনের বিপক্ষে। জি,
হ্যাঁ, which is very শুধু আলটিমেটলি কুমার সাহেব উইন করবেন, মামদানি সাহেব হেরে যাবেন। ওকে। কিছুক্ষণ আগে ফাফও বলছিলাম কিউবানদের ব্যাপারে। আমরা বাংলাদেশিরা খুব একটা ডিফারেন্ট না। আমরা বাংলাদেশি অনেকেই আছেন কঠোর রিপাবলিকান সমর্থন, দের ইজ নাথিং রং, আপনি সমর্থন করতেই পারেন একটি দলকে, কিন্তু যে কোন নীতিতে কেন সমর্থন করছেন সেটি যদি না জানেন, তাহলে এই বাংলাদেশি আমেরিকান যারা আছেন, কিউবানরা খুব শিগগিরই উইল বি এবল টু অর্ডার কিউবান বার্গার অর স্যান্ডউইচেস ইন কিউবা। ওকে, ওখানে বসে ওখানে অর্ডার করে ওখানে খাবেন। আর বাংলাদেশি আমেরিকান যারা আছেন তারা খুব তাড়াতাড়ি ডিপোর্ট হবেন এবং ঢাকায় বসে হাজির বিরিয়ানি অর্ডার করতে পারবেন। I know it's harsh. I know, আমি আপনার সাথে একমত। আমি যে কথা বলছি অত্যন্ত হার্শ, কিন্তু দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি যদি সাদা না হন, আপনি কোন দলের লোক কোন পক্ষের লোক দেখবে না তারা। রেশাল প্রোফাইলিং অনেকদিন আগে থেকে চলছিল, এখন এটা চরম পর্যায়ে আছে। আমরা বাস্তবকে উপেক্ষা করতে পারি না। জাস্ট বিকজ আমার কাছে একটি নীল রঙের পাসপোর্ট আছে বিধায় আমি আমেরিকান, এটা একেবারে ভাবাটা বোকা স্বর্গে বাস করার মতো। এনিওয়ে, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করব। আমি যে কথাটি বলছি আপনারা দুজন একমত পোষণ করবেন আমি জানি, কিন্তু যারা অনেকে শুনছেন তারা বাসায় বসে আমাকে গালবন্ধ করছেন আমি জানি, কিন্তু বাস্তবটা যখন চোখের সামনে এসে পড়বে তখন কিন্তু এটা ভালো লাগবে না, এবং তখন ফিরে আসার পথও বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। এনিওয়ে, রিপাবলিকানরা আসবো এলন মাস্ক অ্যান্ড ট্রাম্পের প্রসঙ্গে। এলন মাস্ক অ্যান্ড ট্রাম্পের যে দ্বন্দ্ব, এটি এখন একেবারেই পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। বের হয়ে এসেছেন এলন মাস্ক ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এবং তিনি বলেছেন যে এই বিলটি অত্যন্ত ডিসকাস্টিং, অ্যাবোমিনেশন, সামথিং এই ধরনের একটা কিছু বলেছেন উনি। ওকে, নাও এরপর যেটি আমরা দেখলাম যে রিপাবলিকানরা একেবারে মানে বেন্ডিং ওভার ব্যাকওয়ার্ডস, যে মানে ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য, যে তারা ফিউরিয়াস যে উনি যেটি বলছেন সঠিক নয়। এই যে বিলটা আছে ডেলিভার করবে প্রেসিডেন্ট ট্রাম্পের ডোমেস্টিক পলিসি এজেন্ডা যেভাবে তারা মনে করছেন। হোয়াট হ্যাপেন, হাসান ফেরদৌস? এটা খুব ইন্টারেস্টিং। আমরা এই অনুষ্ঠানে আগেও বলেছি যে ট্রাম্প এবং মাস্কের বন্ধুত্ব ইজ এ ফ্রেন্ডশিপ অফ কনভিনিয়েন্স। কেমন? এটা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো কারণ নেই। ডিড ইউ সে ফ্রেন্ডস উইথ কনভিনিয়েন্স? পয়সা, আপনি কি বলেছেন ফ্রেন্ডস উইথ কনভিনিয়েন্স অর ফ্রেন্ডস উইথ বেনিফিটস? ফ্রেন্ডস অফ কনভিনিয়েন্স। ওকে, ফ্রেন্ডস অফ কনভিনিয়েন্স। কেমন? সুবিধাবাদী। মাস্ক সাহেবের অনেক পয়সা, তিনি প্রায় $200 মিলিয়ন খরচ করেছেন নির্বাচনে, ট্রাম্প সাহেব। এবং ইনফ্যাক্ট তার যে টুইট, তিনি টুইটে বলেছেন উনি বলছেন আমি না হলে ট্রাম্প জিততেন না, সিনেটে রিপাবলিকান জিততো না, হাউসে রিপাবলিকান জিততো না। এবং সাচ ইনগ্র্যাটিটিউড, তারা এতটাই অকৃতজ্ঞ আমার প্রতি, তারা আমার প্রতি এতটাই অকৃতজ্ঞ। ইন্টারেস্টিং হচ্ছে আপনি যেটা বললেন যে রিপাবলিকান নেতৃত্ব এখন ডিফেন্ড করছে ডোনাল্ড ট্রাম্পকে এবং মাস্কের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু মজা হচ্ছে 7 দিন আগেও এই এলন মাস্ক ট্রাম্প সাহেবের হোয়াইট হাউসে যে তার নিজস্ব চেম্বারে যে তার ছেলেকে নিয়ে আমরা দেখেছি কেমন লোফালুফি করছে, এবং সবাই মাস্ককে একজন মহাজ্ঞানী, অতি বুদ্ধিমান একজন লোক হিসেবে মেনে নিয়ে তার ডোরে সমস্ত কার্যক্রমকে সমর্থন করে গেছে। এখন তারা বলছে কি, যেমন আমাদের মাইক জনসন বলছেন যে ও ঠিক বুঝতে পারেনি। হ্যাঁ, দুদিন আগে সব বুঝতো, এখন সে বুঝতে পারে না। কেমন? তো কেন ঘটলো এই ঘটনাটা? কয়েকটা কারণ আছে এই ঘটনা ঘটার। একটা বড় কারণ যে নতুন যে বিলটা হয়েছে সেই বিলে ইলেকট্রিক ভেহিকেলের জন্য ট্রাম্প বাইডেনের সময় যেই রিবেটটা ছিল তা বাদ দেওয়া হয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক সাহেবের কোম্পানি টেসলা কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে বা হবে ডেফিনেটলি। বড় একটা রিবেট ছিল, ইলেকট্রিক ভেহিকেল কিনলে আপনি সরকারের কাছ থেকে রিবেট পেতেন। এটা 1 নম্বর কারণ, কিন্তু এটা একমাত্র কারণ নয়। তার অন্য বড় কারণ হচ্ছে যে ইলন মাস্ক চেয়েছিলেন আরো কিছুদিন থাকতে। আইন আছে যে আইনে বলা হয় মাত্র 130 দিনের মতো। মাস্ক সাহেব অনুরোধ করেছেন যে আমি আরো কিছুদিন থাকি এখানে, সেটা আলটিমেটলি ধোপে টেকেনি। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুকে চেয়েছিলেন সরকারের একটা উচ্চ পদে। আমি না এক্স্যাক্ট নামটা বলছি আপনাকে, মোটামুটি মনে পড়ছে না বলে বলতে পারছি না আমি। আইজাক ম্যান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের
প্রধান হিসেবে তার ঘনিষ্ঠ এক বন্ধুকে তিনি চেয়েছিলেন দায়িত্ব দিতে। ট্রাম্প সাহেব রাজি হননি। ফাইনাল কারণটা হচ্ছে যে স্টারলিংকের একটা ব্যবসা তিনি চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন স্টারলিংক সিস্টেমটাকে ব্যবহার করা হোক ট্রাফিক কন্ট্রোলের জন্য। এই চারটা কারণ তার এমনি স্বার্থে লেগেছে। আরো মজা হচ্ছে যে যেই লোকটাকে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প সাহেব গ্রহণ করেছেন এফএ এর জন্য, তিনি ইলন মাস্কের তীব্র প্রতিদ্বন্দ্বী। এর আগে কঠোর ভাষায় কুৎসিত ভাষায় তিনি ইলন মাস্ককে আক্রমণ করেছেন, তাকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে এসে এই পদে দিচ্ছেন। ফলে বন্ধুত্বের বিচ্ছেদ হয়েছে। ট্রাম্প সাহেব কি বলেছেন? উই হ্যাড এ গ্রেট রিলেশনশিপ, উই হ্যাড এ গ্রেট রিলেশনশিপ। আমাদের চমৎকার বন্ধুত্ব ছিল। এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে তিনি তিনি খুব ডিসঅ্যাপয়েন্টেড, তিনি খুব হতাশ হয়েছেন এই 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 বন্ধুত্ব যে বিচ্ছেদ ঘটলো। কিন্তু আমরা যেটা আগে বলেছি, আবারও বলি আমি, এই বিচ্ছেদ হওয়ারই ছিল। কারণ যে মুহূর্তে স্বার্থের আঘাত আসবে, যে মুহূর্তে এলন মাস্ক বুঝবে যে, আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, ট্রাম্প সাহেব বলেছেন যে এই যে বিলটার উপর আক্রমণ করছে এখন এলন মাস্ক, সে তো পড়েছে, সে সবটা ভালো, ইনফ্যাক্ট সে এত ভালো জানে যে আমাদের সবার চেয়ে ভালো জানে সে। মাস্ক তার এক্স টুইটারে এক্স হ্যান্ডেলে কি লিখেছে? মিথ্যে কথা, এই বিল আমি পড়িনি, এই বিল রাতের অন্ধকারে পাস করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলা হয়েছে। মানে সরাসরি ট্রাম্পকে মিথ্যাবাদী বলছেন, নাম উচ্চারণ না করে মিথ্যাবাদী বলছেন ইলন মাস্ক। বাই দ্য ওয়ে, তাহলে আপনি যেটি বলছেন, স্বার্থের আঘাত লেগে গেছে খুব বড় সড় ভাবে ইলন মাস্কের, এবং এই স্বার্থের আঘাতে আজকের এই পরিণতি। আপনি ট্রাম্প মিথ্যে কথা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে কথা বলেন, এটা আমরা সবাই জানি, এটি নতুন কিছু না। উনার হাউসে কয়েকজন আছেন, ইনক্লুডিং মার্জরি টেইলর গ্রিন, বলেছেন উনি এই বিলটি পড়েননি, চাপের মুখে, আসলে দেখেননি। দিস ইজ মঙ্গলবারের ঘটনা, এবং বড় বড় পত্রিকা সেটি এসেছে। এখন এই যে রিফট, যে সংঘাত দুজনের মধ্যে, ট্রাম্পের মাস্ক মধ্যে ছড়িয়ে পড়েছে, এলন মাস্ক বলছেন যে ইটস এ অ্যাবমিনেশন। ওকে, ভেরি গুড। আমি একটু ডেভিলস অ্যাডভোকেট প্লে করি নাকিবুর রহমান আপনার সাথে, হ্যাঁ, অ্যান্ড আই এম সরি টু পুট ইউ ইন দ্যাট স্পট, বাট লেট মি আস্ক ইউ দিস। এলন মাস্কের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়ে গেছে টেসলা কোম্পানির এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যেয়ে। কথাটি সত্যি যে এই ট্রাম্প জয়ী হওয়ার পিছনে এলন মাস্কের বড় ভূমিকা আছে, আসলে আছে। $277 মিলিয়ন উনি ইনভেস্ট করেছেন। আইওয়াতে প্রথম ধাক্কা খেয়েছেন, অ্যান্ড ট্রাম্প ডাজন্ট লাইক লুজার্স। কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস বলছিলেন যে আমেরিকানস ডু নট লাইক লুজার্স। এই কথাটা সত্য, আপনারা দুজনই বলেছেন। আমেরিকানস অলসো লাইক রেপিস্ট, মেসাজিনিস্ট, সেক্স অ্যাকুজিশন যাদের আছে, তাদের উই লাইক দিস ইজ মাস্কুলিনিটি, মানে আমরা এটাকে খুব স্ট্রং কাউবয় মেন্টালিটি আমরা যেটিকে বলে থাকি। অস্বীকার করার কোনো উপায় নেই তো, অস্বীকার করার কোনো উপায় নেই। এখন নাকিবুর রহমান, আপনার কি, আমার ধারণা, আপনার কি মনে হয় যে এই যে টেসলা কোম্পানির সর্বনাশ হয়ে গেল ট্রাম্পের সাথে, যে এটার জন্য শুধু ট্রাম্প দায়ী নয়, প্রেসিডেন্ট ট্রাম্প না, উনি নিজেও দায়ী। আপনি যদি চেইনস নিয়ে স্টেজে উঠে পাগলামি করেন, আপনাকে দেখে মনে হয় উন্মাদ, তাহলে কিন্তু মানুষের কনফিডেন্সটা, আপনার আত্মবিশ্বাস থাকে না আপনার প্রতি। এটার জন্য উনিও নিজে দায়ী। আপনি কি মনে করেন এটি একটি ড্রামা, একটি নাটক, যাতে করে উনি উনার এই যে স্টারলিংক, স্পেস এক্স অ্যান্ড টেসলা কোম্পানিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? তার কারণ হচ্ছে বুধবার আমি অপেক্ষা করছিলাম যে জনসন সহ সব রিপাবলিকানরা এলন মাস্কের বিপরীতে কথা বলছেন। বুধবার দুপুর পর্যন্ত আমি কোনো কথা শুনিনি যে ট্রাম্প কিছু বলেছেন। এবার ট্রাম্প নিজে বলছেন যে উনি কিন্তু এলন মাস্কের গভর্নমেন্ট যে কন্ট্রাক্ট আছে সেটি কিন্তু কেটে দিবেন, বন্ধ করে দিবেন। নাও দিস ইজ এ রিয়েল থিং। এখন আপনি কি মনে করেন যে এটি সত্যি হতে পারে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি কি মনে করেন এলন মাস্ক এই নাটকটি করছেন যাতে উনি ওনার ইমেজটা পুনরুদ্ধার করতে পারেন, ভালো মানুষ সাজার চেষ্টা করছেন এবং তার কোম্পানিগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু রিডিং ইলন মাস্ক ফর প্রিটি মাচ হিজ এন্টায়ার লাইফ, আমি যেটা মনে করি যে ইলন মাস্ক অ্যাটলিস্ট পাবলিক রিলেশন বিষয়গুলা নিয়ে যতগুলা কাজ করেছেন এই পর্যন্ত, এভরিথিং ইজ এ ব্লান্ডার। ডেফিনেটলি দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল টেকনোলজি বিহাইন্ড হিজ কোম্পানি, যার কারণে এই সমস্ত ইলন মাস্কের ব্যক্তিগত থিয়েট্রিক্স সার্ভাইভ করে কিন্তু কোম্পানিটা
ভালো করেছে। ইট বিকেম দ্য বিগেস্ট অটো কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এবং মানে এই ডিজাস্টারের মধ্যেও কিন্তু ডেফিনেটলি অনেকগুলা ক্ষতি হয়েছে। আবার টেসলা এবং স্টারলিংক এখনো পাবলিক লিমিটেড কোম্পানি না, ইটস স্টিল দ্য লার্জেস্ট প্রাইভেট স্যাটেলাইট কোম্পানি। কিন্তু মানে আমরা যদি টেসলার স্টক পারফরমেন্সটা আমরা শুধু দেখি, যে এটা যদি একটা আমরা মেজার হিসাবে দেখি যে এবং মানে মেজর শেয়ার হোল্ডার হিসাবে তার ওয়েলথ মানে একটু এদিক সেদিক গেলে কয়েক বিলিয়ন ডলার একদিনে ওঠানামা করে। গতকালকেও টেসলার স্টক 5% ড্রপ করেছে। সো আমরা যদি সেদিক থেকে দেখি যে ইলন মাস্কের এই থিয়েট্রিক গুলার কারণে কিন্তু টেসলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র টেকনোলজিক্যাল সুপ্রিমেসির জন্য, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজের জন্য, যে টেকনোলজি টেসলার আছে অন্য কোনো অটোমেকারের সেটা নেই, যার কারণে টেসলা কিন্তু সার্ভাইভ করেছে বারবার। কিন্তু সেদিক থেকে যদি আমি সেই ট্র্যাক রেকর্ডটা দেখি, তাহলে পরে আমি মানে মনে করি যে যেই থিয়েট্রিক্সই ইলন মাস্ক করেন না কেন, তার এই থিয়েট্রিক্স এর কারণে টেসলা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে যখন সবাই রিয়েলাইজ করবে যে টেকনোলজি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, ইট উইল প্রবাবলি সার্ভাইভ দ্য টেস্ট অফ টাইম। সো এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। সো এখানে হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন, হাসান ফেরদৌস ভাই নাম মনে করতে পারছিলেন না, এটা হলো জেরার্ড আইজ্যাকম্যান। তাকে ন্যাসার একটা নমিনেশন দেওয়ার জন্য রেকমেন্ড করেছিল, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নমিনেট করার প্ল্যান। সো মূলত যেটা হয় যে সত্যি এটা দুঃখজনক যে মানে ইলন মাস্কের মতো লোক তার মানে $100 বিলিয়ন ওয়েলথ কমে গেলে এটা নিয়ে গোসা করেন না, কিন্তু তার ইগো, সে একজনকে রিকমেন্ড করলো, তাকে ডোনাল্ড ট্রাম্প অ্যাপয়েন্ট করলো না, এটা ওই $100 বিলিয়ন লুজ করা কিংবা দেশের ক্ষতি হওয়ার চেয়ে বেশি মানে ক্ষতিকর হিসাবে তারা মনে করে ফেলে। এইগুলাই কিন্তু যে রিলেশনশিপ অফ কনভিনিয়েন্স তার একটা ডাউনফল। যে আপনার যদি রিলেশনশিপটা দেশপ্রেম কিংবা আদর্শের জন্য না হয়ে কোনো একটা কনভিনিয়েন্সের জন্য হয়, সেই কনভিনিয়েন্সটা যখনই একটু ভাটা পড়ে যায়, তখনই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা টানপোড়েন শুরু হয়। আমরা এটার রিপিটেশন দেখছি। এটা এবারই যে প্রথম এরকম হচ্ছে এটা আমরা এটা না, আমি বারবারই বলেছি যে 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসলেন, তখন এই পুরা কনজারভেটিভ মুভমেন্টটাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে নিয়ে আসার জন্য ভূমিকা নিয়েছিলেন হলো স্টিভ ব্যানন, তার ব্রেডবার্ড দিয়ে। এবং স্টিভ ব্যাননকে ডোনাল্ড ট্রাম্প এত বেশি লিওয়ে দিলেন যে সবাই মনে করতে লাগলো যে আসলে ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতায় নাকি স্টিভ ব্যানন সবকিছু রান করছে। এবং এইরকম এই রেটরিকটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মানে দিস থিংস গেটস আন্ডার হিজ স্কিন, যে যখন এভাবে কথাগুলো আসতে লাগলো যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস চালাচ্ছে না স্টিভ ব্যানন চালাচ্ছে, এটা কিছুদিন পরে কিন্তু আমরা দেখলাম যে এটা নিয়ে স্টিভ ব্যাননের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা সম্পর্কের অবনতি হলো, এন্ড স্টিভ ব্যানন হ্যাড টু লিভ ইন ব্যাড টার্মস। আমরা এবারও দেখলাম যে ইলন মাস্ক ডেফিনেটলি যেটা বলছে, দেয়ার আর সাম মেরিট টু ইট, যে জেন জি কে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আনা, তারপরে স্পেশালি ওহাইও সহ কয়েকটা মেজর উইসকনসিনে ইলন মাস্ক যেভাবে ক্যাম্পেইন করেছেন, সেনেট এবং প্রেসিডেন্সিয়াল ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের সাথে আনার পিছনে ইলন মাস্কের শুধু অর্থনৈতিক অবস্থা না, যে মেরিয়াল এডেলসন $100 মিলিয়ন দিয়েছেন, দিয়ে তিনি মানে শি ডাজন্ট হ্যাভ এনি পলিটিক্যাল হোয়াট ইউ কল ইট ভেহিকল টু ম্যানুভার। কিন্তু ইলন মাস্ক কিন্তু শুধুমাত্র $270 মিলিয়ন দিয়েছেন সেটা না, কিন্তু তিনি কিন্তু নিজে ক্যাম্পেইন করেছেন এবং তার সমস্ত অ্যাপারেটাস ডোনাল্ড ট্রাম্পের জন্য ইউজ করেছেন। এবং এটার কৃতজ্ঞতা স্বরূপ আমরা দেখেছি যে প্রথম দিকে ডজকে যেভাবে একেবারে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং সবাই মনে করতে লাগলো আবার সেই 2016 মতো যে স্টিভ ব্যানন যেভাবে হোয়াইট হাউস চালাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প শুধু তার পুতুল। সবাই মনে করতে লাগলো যে আসলে ইলন মাস্ক ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্প হলো তার পুতুল। সো এই জিনিসগুলোও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইগোতে লাগে, এবং দুজনেরই টক্সিক ম্যাসকুলিনিটি আছে। সেই জায়গা থেকে এই রিফটটা অবধারিত ছিল, সবাই কিন্তু এভরিবডি কুড সি দ্যাট যে এই রিলেশনশিপটা কন্টিনিউ করবে না, যেটা ওই যে আমরা বাংলায় বলি যে এক বনে দুই বাঘ থাকতে পারে না, ইভেনচুয়ালি ওয়ান গেটস কিলড। সো সেই ঘটনাটাই ঘটেছে। এবং এখানে ইলন মাস্ক যেই মানে তার যেই ডিমিনার আমরা দেখি যে হি ডাজন্ট ব্যাক ডাউন, এবং তিনি কেয়ার করেন না যে তার সম্পদ নষ্ট হলো কিংবা তিনি ক্ষতির মধ্যে পড়লেন।
এবং ট্রাম্পও কিন্তু হি ইজ গোয়িং টু টেক সাম রিভেঞ্জ যদি তিনি ক্ষতিগ্রস্ত হন। আমার মনে হয় যে 2026 এর মিড টার্ম ইলেকশনে যদি রিপাবলিকান পার্টি ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প উইল টেক সাম রিভেঞ্জ এগেইনস্ট মাস্ক। ধন্যবাদ। আমি এবং আমি ভাই একটা জিনিস অ্যাড করি খুব এখানে, দ্রুত আমরা বলতে ভুলে গেছি যে আমরা সম্প্রতি জেনেছি যে এলন মাস্ক ইজ অন ড্রাগস। উনি একই সব কাণ্ড He has always been. ড্রাগস কে করছেন কিনা আমরা জানি না। হ্যাঁ, আপনি কি ড্রাগসের যখন right. প্রভাব চলে যাবে, হ্যাঁ, দেখা যাবে তিনি সুর বদলে নিচ্ছেন। হি ইজ ইন সিরিয়াস ট্রাবল ড্রাগসের কারণে। তিনি মাদকাসক্ত, নিজে স্বীকার করেছেন। yeah. তার ব্লাডারের সমস্যা হচ্ছে মাদকাসক্তির কারণে। আপনি could be হ্যাঁ, no, মানে এটার জন্য তো প্রমাণ প্রয়োজন নেই। আপনি যখন একজন টেসলার মতো একটা কোম্পানি বা স্পেস এক্সের মতো একটি কোম্পানি সিইও স্টেক হোল্ডার যখন চেইনস নিয়ে উন্মাদের মতো আপনি স্টেজে যাবেন, উই নো সামথিং ইজ আপ, absolutely right? Something is up. He's on a fine kind of drugs. We just don't know which one it is. নাকি ভাই, ওয়ান মোর থিং, আপনি উল্লেখ করেছেন ম্যারিয়ান অ্যান্ডারসনের কথা। শি ইজ দ্য বিগেস্ট উইনার। সে যে Yeah. 130 মিলিয়ন ডলার দিয়ে, শি ইজ দ্য বিগেস্ট উইনার বিকজ শি হ্যাড অনলি ওয়ান ইস্যু, ইসরায়েল। Yeah. She has Donald Trump in her pocket on Israel. Yeah, of course. She's the biggest winner. Right. So, আমাদের হাতে সময় কম, আমরা একটু কনসাইজ করার চেষ্টা করব। খুব দ্রুত, হাসান ফেরদৌস, দুটি প্রশ্ন থাকবে একসাথে আপনার কাছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের যে আক্রমণ, ক্রমাগত আক্রমণ ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি, সবার সামনে এটি ইটস আনফোল্ডিং, এবং আমরা একই সময় দেখছি যে অন সায়েন্স, এবং আমরা দেখছি পিওর সেন্সরশিপ। এখন প্রশ্ন যেটি সবার মনে, বা আমি জানতে চাই, মানুষ অনেকে জানতে চাচ্ছেন, ওয়াই, কেন আপনি সায়েন্সের উপরে আক্রমণ করছেন, যেটির উপরে ভিত্তি করে এই দেশের অনেক উন্নতি হয়েছে এবং আমরা সবাইকে পেছনে ফেলে আজকের এই অবস্থানে আছি। তো আসলে এটা কার বেনিফিটের কাজে লাগবে, কেন করছেন উনি? একই সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিচ্ছি, আমাদের হাতে যেহেতু সময় কম, ট্রাভেল ব্যান আরেকটি ইসলামোফোবিয়া স্টেপ কিনা? রবি ভাই, আমরা এর আগে কথা বলেছি এই নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি একটা আইডিওলজিক্যাল প্রেসিডেন্সি। তিনি একটা সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে শাসন ভার নিয়েছেন, এবং এই আদর্শের কেন্দ্র হচ্ছে থ্রি এলিমেন্ট। চেয়ারের তিনটা লেগস হচ্ছে, এক, ইটস হোয়াইট, ইটস ক্রিশ্চিয়ান এন্ড ইটস কনজারভেটিভ। গত 50 বছর আমরা দেখেছি আমেরিকার শিক্ষা ব্যবস্থা একটা বড় পরিবর্তন ঘটেছে। শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে বামমুখী হয়েছে। আমরা বলি ওক আইডিওলজি। এটা কি বলতো? যেমন ক্লাসে দাস প্রথা নিয়ে পড়া। দাস প্রথা নিয়ে পড়ানোর মানেটা কি? স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আমরা অপরাধ করেছি, সাদারা মানতে রাজি না। এটা একটা। আর একটা এক্সাম্পল দিই আমি, ক্লাইমেট চেঞ্জ। একটা বড় একটা ইস্যু আমেরিকান এই কনজারভেটিভদের কাছে, ক্লাইমেট চেঞ্জ ডিনায়াল। বিজ্ঞান বলছে ক্লাইমেট চেঞ্জ আসছে, আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। আমরা ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং তার বন্ধুরা বলছেন ক্লাইমেট চেঞ্জ ইজ এ হোক্স। ফলে তারা এখন বাধ্য করছেন, আমাদেরকে বোঝাচ্ছেন যে এমন কোন বৈজ্ঞানিক গবেষণা করা যাবে না যে গবেষণা আমাদের আদর্শের বাইরে। নতুন যে অর্ডার তিনি দিয়েছেন, তার মূল কথা হচ্ছে যে এমন কোন গবেষণা করা যাবে না যা কিনা ভেটেড হবে না, সরকার অ্যাপয়েন্টেড, ডোনাল্ড ট্রাম্প অ্যাপয়েন্টেড বিশেষজ্ঞ দ্বারা। তার মানে পলিটিক্যাল অ্যাপয়েন্টিজরা ডিসাইড করবে কোনটা বিজ্ঞান না। মানে সিম্পল, কথার অর্থ খুব স্পষ্ট। যদি আপনি ক্লাইমেট চেঞ্জের পক্ষে লেখেন, আপনার লেখা ছাপা হবে না, আপনি গ্র্যান্টস পাবেন না। আপনি যদি ভ্যাকসিনের পক্ষে লেখেন, আপনি গ্র্যান্টস পাবেন না। একইভাবে আপনি যদি ইতিহাস থেকে সাক্ষ্য উদ্ধার করে নিয়ে আসেন এবং বলেন যে আমরা 400 বছরের দাস প্রথা দিয়ে গেছি, আপনি গ্র্যান্টস পাবেন না। জেডি ভ্যান্স, যিনি এই কনজারভেটিভ মুভমেন্টের প্রধান প্রবক্তা, স্পষ্ট করে আজকে না 3 বছর আগে বলেছেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, কারণ তারাই এই ওক আইডিওলজিকে প্রমোট করছেন। এই যে দেন, দেশ জুড়ে প্যালেস্টাইন প্রশ্নে, ইসরায়েল প্রশ্নে যে আন্দোলন কারা করছে? বিশ্ববিদ্যালয় করছে। কলম্বিয়া, হার্ভার্ড, এদেরকে থামাতে হবে। থামানোর একটাই পথ, এদের গ্র্যান্টস বন্ধ করে দাও। ইটস পিওরলি পলিটিক্যাল এন্ড আইডিওলজিক্যাল। এটা একটা বোধ। 2 নম্বর, আপনি বলেছিলেন ট্রাভেল ব্যান। ক্লিয়ারলি এই ট্রাভেল ব্যানটা ট্রাম্প সাহেব কমিট করেছিলেন, তিনি আবারও করবেন, আবারও করেছেন। তিনি বাড়িয়ে এবার 12টা দেশকে নিয়েছেন, এবার অক্ষর দেখবেন সবগুলো দেশ হয় আফ্রিকার অথবা আরব।
ক্লিয়ারলি এটা রেশিয়াল ক্যারেক্টার। হুম। ইলহান ওমর বলেছে ইজ রেসিস্ট, ওপেনলি বলেছেন দিস ইজ রেসিস্ট। কারণ বেছে বেছে এমন দেশগুলি আনা হয়েছে যে দেশগুলি হয় কালো নয় আরো, ঠিক। বলে এটা একটা সেখানে আছে। অন্য একটা কারণ চটখেট করছি আমি, অন্য একটা কারণ প্রবলেম এই মুহূর্তে কেন দেওয়া হলো, যেটা বলেছে আমাদের চাক শুমার, যে এটা একটা ডিস্ট্রাকশন। ডোনাল্ড ট্রাম্প সাহেবের হাতে অনেক সমস্যা, অনেক সংকট, তার থেকে আমার নজর সরানোর জন্য এই জি। সমস্ত সম্পূর্ণ অবান্তর ইস্যুগুলি সামনে নিয়ে এসছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি নাকিবুর রহমান আপনার কাছে আছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার দুপুরে সকালে কথা বলেছেন। প্রথমবার ইউক্রেন যে ব্যাপক একটি আক্রমণ করলো রাশিয়ার এয়ার আর্মি, তার উপর, এয়ার ডিফেন্স নট, এয়ার ফোর্সের উপর। এবং এখন মিস্টার ট্রাম্প উনি বলছেন যে দেয়ার উড বি নো ইমিডিয়েট পিস। হ্যাঁ, এখন এটি আসছে যে ড্রোন অ্যাটাকের পরে অফকোর্স, এবং এটিতে ইউক্রেনকে একটি রিনিউড লাইফ দিচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়নরা সেভাবে দেখছেন, বা তার ইউক্রেনের কাছেও মনে হচ্ছে যে আমি পাচ্ছি কিছু, আমি করতে পেরেছি কিছু, এবং বিশ্বাস করাতে পেরেছি যে আই ক্যান ডিফেন্ড অ্যান অ্যাটাক। কিন্তু পুতিন বলেছেন উনি কিন্তু ব্যাপক একটি আক্রমণের জন্য তৈরি হচ্ছেন। যে ট্রাম্প সাহেব বলছিলেন যে আই ক্যান গেট দ্য পিস ডান টুমরো, বাস আদতে এটা হয়নি এবং এটা হওয়া সম্ভব না। এখন উনি বলছেন যে নো ইমিডিয়েট পিস। এটার বড় র্যামিফিকেশন কিভাবে দেখছেন আপনি? সংক্ষিপ্ত থাকবেন, কারণ আমি বাংলাদেশ প্রসঙ্গে খুব তাড়াতাড়ি যেতে চাই। না, এটা ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের টুইটটা একটু অ্যাম্বিগুয়াস। আমি মানে এটা থেকে বুঝতে পারছি না যে তিনি রাশিয়াকে কি গ্রিন সিগন্যাল দিলেন যে তোমাদের উপরে যেহেতু আক্রমণ হয়েছে তোমরা আক্রমণ করতে পারো, অসুবিধা নেই, এটা নাকি না তিনি বলতে চাচ্ছেন যে শান্তি কমপ্লিকেটেড, টাইম উইল টেল। কিন্তু ডেফিনেটলি ইউক্রেনের যেই ড্রোন অ্যাটাকটা, রিনিউড ড্রোন অ্যাটাক, তারা এটাকে বলছে রিনিউড লাইফ ড্রোন অ্যাটাক, এটাকে কিন্তু খাটো করে দেখার কিছু নেই। কারণ এটা একটা খুব ইম্প্রোভাইজ টেকনোলজি ছিল, যে ট্রাকের মধ্যে করে ড্রোনগুলাকে বহন করা হয়েছে, পণ্যবাহী ট্রাকের মধ্যে, যার কারণে রেডারকে ফাঁকি দিতে পেরেছে। এবং খুব এফেক্টিভলি এই ড্রোনগুলা কিন্তু রাশিয়ার যে লং রেঞ্জ মিসাইল সিস্টেম, এটাকে কিন্তু কিছুটা হলেও অকেজো করে দিয়েছে। এটা থেকে রিকভার করতে কিন্তু সময় লাগবে রাশিয়ার। মানে যদিও আমরা সরাসরি সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাবটা পাবো না, কিন্তু ডেফিনেটলি রাশিয়ার একটা বেশ বড় মিসাইল সিস্টেমের ক্ষতি কিন্তু করতে পেরেছে এই ড্রোন। এবং এটা এই ড্রোন অ্যাটাকের প্রতিশোধ রাশিয়া নিতে চেষ্টা করবে। এবং এখানেই আমার ভয়টা, যে এই অ্যাটাকটা করতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে যদি আবার নতুন করে মানে অনেক হতাহত হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়, এটা কিন্তু এসকেলেট করবে এবং শান্তি প্রক্রিয়া ব্যাহত করবে। এটাই আমার ভয়। জি, আপনার 30 সেকেন্ড একটি রেসপন্সের টাইম দিচ্ছি। ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা সিকিউরিটি কাউন্সিলে, ইউনাইটেড নেশনসে একটি রেজলিউশন আনা হয়েছিল, যা বলা হয়েছিল যে ইমিডিয়েট এবং কোনো রকম শর্তহীন একটি সিজ ফায়ার গাজাতে এখনই করতে হবে, এবং যার আরও কয়েকটি প্রস্তাব ছিল যে অল হস্টেজ যেটা আছে রিলিজ করে দিতে হবে, নতুন করে ফুল স্কেল যে মানবিক ত্রাণ সহায়তা আছে এটা শুরু করতে হবে। 15টি সিট আছে সিকিউরিটি কাউন্সিলের, 5টি স্থায়ী, বাকি অস্থায়ী। সবাই এটির পক্ষে ভোট দিয়েছেন, আমেরিকা ভেটো দিয়েছেন। যে দেশ বলছে যে আমরা প্রস্তাব পাঠিয়েছি, ইসরায়েল এটা গ্রহণ করেছে সিজ ফায়ারের, সেই দেশই এরকম একটি ভেটো দিলেন। ওয়াই? 30 সেকেন্ড। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা আনএক্সপেক্টেড না, এটা এক্সপেক্টেড। কারণ ইউএন রেজলিউশনে আমেরিকা কি ভোট দেবে এটা হোয়াইট হাউস থেকে ডিসাইডেড হয় না, এটা ডিসাইডেড হয় নেতানিয়াহুর মাধ্যমে। সুতরাং মানে ইটস এ ফ্যাক্ট, এটাকে ডিসপিউট করারও কোনো অবকাশ নেই। সো এটা খুবই দুঃখজনক। রাইট। সো একদিকে আমি বলছি আমি পিস প্রস্তাব দিয়েছি, ইসরায়েল গ্রহণ করেছে, হামাস গ্রহণ করে নাই। এদিকে যখন পিস প্রস্তাব বিশ্ববাসী নিয়ে আসছে, সেটিকে আমি ভেটো দিচ্ছি, কারণ আমি ভেটো দিতে পারি। ওকে, আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, ফ্রিডম ফাইটার যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে নতুন একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, এটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন তো কি হয়েছে, অনেকে বলছেন না এটা দরকার ছিল, এটা, আবার অনেকে বলছেন দরকারই ছিল না। তাদের যে কাজ, মূল কাজ হচ্ছে সংস্কার করা, সেটি বাদ দিয়ে তারা এখন করছেন। কেন এটি তারা হঠাৎ করে করতে গেলেন? কেনই বা তাদের এই কাজটি করতে হলো, এবং ইন্টেনশনটা কি এটার পিছনে? ভাই, আমি এখনো শুনিনি কেউ বলেছে এটার দরকার ছিল। এটা আমি কারো কাছে শুনিনি এটা দরকার ছিল।
এটার কোনো দরকার ছিল না। না, আমি বাংলায় বলতে বলে চেয়েছিলাম, ফাজলামি। অনেকে বলছেন দরকার ছিল না, আমি ভুল বলেছিলাম, হ্যাঁ, দুঃখিত। দ্যাটস ফাইন, ঠিক আছে। বাংলায় এটাকে বলে ফাজলামি। আপনি যদি দেখে থাকেন পুরো প্রসেসটা, 15 দিন আগে কিন্তু এই ঘোষণাটা এসছে। আজকে এটা কিন্তু গতকালের ঘটনা নয়, হুম। 15 দিন আগে এটা এটা ড্রাফট আকারে আমরা পেয়েছি। তখনই আমরা জানি যে এই দুই ভাগ করা হচ্ছে, যারা অ্যাক্টিভলি মুক্তিযুদ্ধ করে তারা হচ্ছে মুক্তিযোদ্ধা, হুম। আর বাকি সবাই সহ মুক্তিযোদ্ধা। হুম, হুম। এবং এই সংজ্ঞার ভেতরে অটোমেটিক্যালি বঙ্গবন্ধু এবং মুজিবনগর সরকার সবাই, ইভেন ইভেন জেনারেল ওসমানী, তিনিও কিন্তু হয়ে পড়েন সহ মুক্তিযোদ্ধা, প্রবাসীরা তো বটেই। এটা কেন করা হচ্ছে? আমার ধারণা যে এই বর্তমান যে নতুন সরকার ক্ষমতা এসছে, তারা একটা গোল হচ্ছে, বিশেষ করে এনসিপি যারা তরুণ ছাত্ররা ক্ষমতায় এখন কেন্দ্রে আছে, তাদের একটা বড় লক্ষ্যই হচ্ছে ৭১ ইতিহাসকে নতুন করে দেখা, এই রি এক্সামিন করা। এবং আমার ধারণা যে এই রি এক্সামিন করতে গিয়ে তারা তাকে ডিস্টর্টও করছে, তারা তাকে ক্ষতিগ্রস্ত করছে, তারাকে বিকৃত করছে। এবং এই বিকৃতির ফলে বড় রকমের খেসারত আমাদের দিতে হবে, কারণ আমাদের মুক্তিযুদ্ধটা অনেক রক্তের বিনিময়ে পেয়েছি আমরা। হুম। তাকে একদল লোক এভাবে খেলাধুলা করবে, গ্রহণযোগ্য নয়। বঙ্গবন্ধু তো শুধুমাত্র ৭১ নায়ক ছিলেন না, তিনি বাঙালির জাতীয়তাবাদ আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন 71 থেকে নয়, তিনি আজীবন তার তার অ্যাডাল্ট লাইফ পুরোটাই তিনি ব্যয় করেছেন হুম। বাঙালির, বাংলাদেশিদের অধিকার আদায়ের সংগ্রামে। হুম। তাকে সেই সেই মহানায়ককে আমরা প্রত্যাখ্যান করছি কি বলে? তিনি মুক্তিযোদ্ধা নন বলে। এটা একটা ইচ্ছাকৃত, হুম। আমি বলবো অবমাননা, ইতিহাসের বিকৃতি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জি, আমি কঠোরতম ভাষায় এই চেষ্টার, এই নোংরা খেলার প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি সময়ের স্বল্পতার কারণে আর এটি দীর্ঘায়িত করছি না। আমি নাকিবুর রহমান আপনার কাছে যাচ্ছি। বিএনপি চাচ্ছে বাংলাদেশে ইলেকশন হোক, ডিসেম্বরের মধ্যেই হোক, এবং তারা এটি খুব চাপ প্রয়োগ করেছেন এই ব্যাপারটিতে। অন্যান্যরাও বলছেন ইলেকশনটা হোক, সংস্কারের পরে হোক। ঠিক আছে, সাধারণ জনগণের সাথে কথা বললে বোঝা যায় যে তারা সংস্কারটি চান। এখন আমরা যদি দেখি শেখ মুজিবুর রহমান ৭২ থেকে ৭৪ সময়ের ঘটনা, উনি কিন্তু দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করেছেন, এবং একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি, কিন্তু সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেটি সম্পূর্ণভাবে উধাও হয়ে গেছিল হাসিনা গভর্নমেন্টের সময়। বিএনপির কথা উল্লেখ করলাম না, লম্বা হয়ে যাবে। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সম্পূর্ণভাবে এটি মানে গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে দলগুলি নিজেদের মধ্যেই গণতান্ত্রিক চর্চা নেই, অর্থাৎ আপনি যদি বিএনপিকে দেখেন পরিবারতন্ত্র, আপনি যদি দেখেন আওয়ামী লীগকে পরিবারতন্ত্র প্লাস বন্ধুতন্ত্র, আত্মীয় স্বজনতন্ত্র, আবার জাতীয় পার্টিকে দেখবেন হাজব্যান্ড ওয়াইফ এবং দেবর পার্টি, বেসিকলি পরিবারতন্ত্র। যেই দলগুলি নিজেদের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে পারেনি, তারা কিভাবে সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ফিরিয়ে আনবে বাংলাদেশে, জবাবদিহি সরকার তৈরি করবে, এটি বোঝা খুব মুশকিল। তো এই সময়টি কি তত্ত্বাবধায়ক সরকারকে দেওয়া উচিত, নাকি বিএনপি মনে করছেন এই মুহূর্তে ইলেকশন গেলে তারাই জয়ী হবেন, কাজেই আর দেরি করা যাবে না? শুনবো আপনার প্রতিক্রিয়া। হাবিব ভাই, অনেক লম্বা প্রশ্ন, প্রশ্নটার হক আদায় করে উত্তর দিতে গেলেও অনেক লম্বা সময় লাগবে। সংক্ষিপ্তভাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় না যে আমি সবগুলা বেস কভার করতে পারবো। সো এখানে আপনি অনেকগুলা বিষয় একসাথে এনেছেন। সো প্রথম কথা হলো যে ডেফিনেটলি একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, মানে যদিও ৩৬ দিনে প্রায় ১৪০০-র উপরে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু এই আন্দোলন কিন্তু গত ১৬ বছর ধরেই চলছিল। সো এই ১৬ বছরের বিভিন্ন রক্তপিচ্ছিল পথ পাড়ি দিয়েই কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছেন খুব আশা নিয়ে। আমরা সবাই কিন্তু প্রথম যখন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছিলেন, আমরা কিন্তু অনেক ধরনের আশা করেছি। হতে পারে যে আমরা একটু বেশি আশা করে ফেলেছি, এবং মানে সবসময় আমাদের মানে মিডল ক্লাসের যেটা মানে হার্ট ব্রেকটা খুব কমন, যে আমরা অনেক কিছু আশা করি কিন্তু আমরা সেই আশাটা পাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু সেরকমই আমাদের অনেক আশা ছিল, কিন্তু আমরা অলমোস্ট 11 মাস হয়ে যাচ্ছে, 11 মাসের মধ্যে আমরা
অনেক চমৎকার বক্তব্য শুনেছি এই প্রশাসনের কাছ থেকে, কিন্তু মানে একটা অ্যাচিভমেন্ট হয়, তারপরে হাসান ফেরদৌস ভাই একটু আগে যেটা বললেন যে কিছু ফাজলামি করা হয়, যার কারণে সেই অ্যাচিভমেন্ট গুলাকে একেবারে কি বলা যায় যে মানে পুরাপুরি ওয়াটার ডাউন করা হয়ে যায়। যে একটা বড় কাজ হচ্ছে, করার চেষ্টা করছেন সরকার, উপদেষ্টা মাহফুজ কিংবা এরকম কেউ একজন বেফাস এমন একটা কথা বলবে যেটাতে আরো বিভাজন সৃষ্টি হয়ে যায়। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। সুতরাং ডেফিনেটলি আমরা 2024-এর 6ই আগস্টের পরে আগের রাজনীতিতে কেউ ফিরে যেতে চায় না, যে রাজনীতির মধ্যে লুটপাটের ইতিহাস ছিল, আপনি যেটা বললেন পরিবার কেন্দ্রিক রাজনীতির ইতিহাস ছিল, ফ্যাসিজমের প্রবেশদ্বার কিন্তু এগুলোর মধ্যে দিয়ে হয়। সো সেদিকে কিন্তু আমরা ফিরে যেতে চাই না, কিছু সংস্কার আমরা চাই। কিন্তু বিষয়টা হলো যে সংস্কারের জন্য তো আপনি আনলিমিটেড টাইম দিতে পারেন না, আপনি তো 5 বছর সময় দিতে পারেন না। সো দেয়ার হ্যাজ টু বি সাম ভিজিবল প্রোগ্রেস এন্ড ভিজিবল টাইম লাইন। কারণে হ্যাঁ, একটা কথা আছে যে বিএনপি একটা বড় দল, বিএনপির মধ্যে অনেক ধরনের মানুষ আছে, তাদের মধ্যে একটা বড় অংশ চাঁদাবাজি এবং অন্যান্য কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, যার কারণে কথিত আছে যে বিএনপির জনপ্রিয়তা যত দিন যাবে কমবে, এজন্য আগে নির্বাচন হলে ভালো। কিন্তু বিষয়টা হলো যে এখনো যদি নির্বাচন হয় তাহলে পরে যেই এক্সিস্টিং ঘটনাগুলা ঘটছে এটার ক্ষতি তো বিএনপির উপরেও এসে পড়বে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্যে কিছু যৌক্তিকতা আছে, কিন্তু এখানে একটা কম্প্রোমাইজে আসতে হবে। তাদের যৌক্তিকতা হলো যে এখনো পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক স্পেসিফিক যে সংস্কারটা, এই সংস্কার নিয়ে কোনো ভিজিবল প্রোগ্রেস দেখা যাচ্ছে না। এই কারণে একটা টাইম লাইন দিয়ে বিএনপি প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছে। এটা নিয়ে আমি বিএনপিকে খুব বেশি দোষ দেব না। এট দ্য সেম টাইম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকেও ভিজিবলি কিছু চাইল্ডিশ কাজ থেকে দূরে সরে যাইতে হবে। যেমন উনি জাপানে গিয়ে তিনি একেবারে বিএনপির সমালোচনা করলেন স্পেসিফিক্যালি, অন্য সবাইকে বাদ দিয়ে। সো একটা ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব না কোনো রাজনৈতিক দলগুলোর সমালোচনা করা। এবং যেহেতু বিএনপি দাবি করছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হইতে হবে, ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা যাবে না, এটাও কোনো মানে কি বলা যায় রেশনাল কোনো সলিউশন হলো না। বিষয়টা হলো যে ভিজিবলি কিছু কাজ করতে হবে, ইলেকশনের একটা টাইম ফ্রেম দিতে হবে। কারণ বিএনপির মধ্যে একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে একটা পক্ষ ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে একটা পার্মানেন্ট ক্ষমতায় থাকার বন্দোবস্ত করতে চায়, নির্বাচনের ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নাই। সো বিএনপির এই যে উদ্বেগের জায়গাটা, এই জায়গাটা মিনিমাইজ করার দায়িত্ব, এই জায়গাটাকে কন্টেইন করার দায়িত্ব কিন্তু এই সরকারের। সুতরাং এখানে দুইটা দলকেই, দুইটা পক্ষকেই, ডক্টর ইউনূস সাহেবকেও এবং বিএনপিকে দুজনকেই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে, যাতে করে এই ডেডলকের কারণে দেশ ক্ষতিগ্রস্ত না হয়। আর শেষ আপনি যে প্রশ্নটা করেছেন ওটা দিয়ে আমি শুরু শেষ করছি, যে পরিবারতন্ত্র এবং দলগুলোর মধ্যে নিজেদের মধ্যেই যদি গণতন্ত্র না থাকে তাহলে পরে তারা কিভাবে ডেলিভার করবে। সো আই টেক ইউর পয়েন্ট এবং আমি এগ্রি করি যে এখন জনগণ কিন্তু অনেক বেশি রাজনৈতিক দলগুলো সম্পর্কে জানতে পারে, যেটার সম্ভাবনা ছিল না, যেটার উপায়ও ছিল না আগে। এবং এই কারণে, এবং এর আগে আমরা একটা বাইনারি সিস্টেমের মধ্যে ছিলাম যে ঠিক আছে আওয়ামী লীগ খারাপ কাজ করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক, কিংবা বিএনপি খারাপ কাজ করছে, বিএনপির বিরুদ্ধে সবাই এক। সো আমরা এখন নতুন একটা রাজনৈতিক বাস্তবতার মধ্যে এসেছি যেখানে এই বাইনারি সিস্টেমটা নেই, এখানে অনেকগুলো রাজনৈতিক মতামতই আছে এবং এখানে রাজনৈতিক দলগুলোর সম্পর্কেও জনগণ ভালোভাবে জানতে পারবে, বিএনপি সম্পর্কেও জানতে পারবে, জামাত সম্পর্কেও জানতে পারবে, এনসিপি সম্পর্কেও জানতে পারবে। সো জনগণের এই কাছে যাওয়ার যে সুযোগটা হয়েছে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং আমার বিশ্বাস আপনি যে কনসার্ন গুলার কথা বলছেন, আমার বিশ্বাস এই কনসার্ন গুলা জনগণ অ্যাড্রেস করবে এবং একটা ভালো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমরা। অসংখ্য ধন্যবাদ হাসান ফেরদৌস, নাকিবুর রহমান, দুজনের কাছে বিদায় নিচ্ছি। আপনাদেরকে আরেকবার ঈদের শুভেচ্ছা। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক আপনারাও ভালো থাকবেন, ঈদের শুভেচ্ছা রইল। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।